প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম দুর্গে অন্তরীণ। এখন শুরু করছি শেষ অংশ। ততক্ষণে দরজার আড়ালে সরে গেছে রানা। আমেরিকানদের নাকি সুরে সঙ্গীতদের ডাকতে আরম্ভ করলো লোকটা। রানা যেখানে আছে তার উল্টো পাশের বাড়ি থেকে একজনের জবাব ভেসে এলো। গুলি ছুটতে ছুটতে ছুটে আসবার পরিকল্পনা করছে তারা। শীতল হাসল রানা। ভালো, আসুক ওরা। স্ল্যাবটা সরিয়ে নিচে সিঁড়িতে দাঁড়ালো রানা। ওর বুক থেকে দেহের উপরের অংশ বেরিয়ে থাকলো বাইরে। কমান্ডোরা স্বাভাবিকভাবেই এত নিচুতে গুলি করবার কথা ভাববে না। ট্রেনিং অনুযায়ী যন্ত্রের মতো কাজ করবে তারা। গুলি ছুড়বার ফাঁকে একজন আরেকজনকে কাভার দিয়ে ছুটতে ছুটতে ভিতরে ঢুকবে। তাই করল মেরিনরা। তাদের গুলির ফাঁকে মেশিনগান চালালো রানা। পুরো দু টুকরো করে দিল দুজনকে। সবগুলো গুলির আওয়াজ মিলেমিশে এক হয়ে গেল। চতুর্থ লোকটার বুঝতে পারবার কথা নয়, পাল্টা গুলি চালানো হয়েছে। গুলির আওয়াজের কারণে রানা টের পায়নি ওর পিছনে এসে দাঁড়িয়েছে পলা দভস্কি। রানার কাঁধে হাত রাখলো সে। কি ব্যাপার? আগন্তুক 4 জন। 3 জন এখানে, একজন এখনো বাকি। ইউনিফর্ম দেখে চোখ বড় বড় হয়ে গেল পলার। আমেরিকান? তোমারই মতো। মেশিন গানটা তৈরি রেখেছে রানা। আমি চেকোস্লোভিয়ান, কৈফিয়তের সুরে বলল পলা। আমেরিকায় ইমিগ্রান্ট হয়েছি আমরা। ওদের প্রতি কোনো রকম দুর্বলতা নেই আমার। ওদের আগ্রাসনকে আমি সমর্থন করি না। কণ্ঠস্বরে বলে দিল পলা সত্যি কথা বলছে। স্ল্যাব সরিয়ে কামরার দরজার কাছে চলে এলো রানা। আমেরিকানদের অনুকরণে নাকি সুরে বিজয়সূচক একটা আওয়াজ করল। চতুর্থ লোকটা সাড়া দিল না। হয় সে শুনতে পায়নি, নয়তো বুঝে গেছে গলার আওয়াজটা তার সঙ্গীদের নয়। চত্বর ফাঁকা পড়ে আছে। থমথম করছে চারপাশ। লোকটা কোথায় রানা জানে না। দেখতে ঘর ছেড়ে বের হলেই হয়তো গোপন অবস্থান থেকে গুলি করে ওর খুলিটা উড়িয়ে দেবে। নিশ্চয় সতর্ক হয়ে গেছে লোকটা। এখন আর এখানে আসবে না সে। মেক্সিকান স্ট্যান্ড অফ। রানাও বের হতে পারবে না, লোকটাও আসবে না। পিছিয়ে এসে একটা আমেরিকান সাবমেশিন গান পলার হাতে দিল রানা। গুলি কিরকম আছে দেখো। ম্যাগাজিন খুলে আবার লাগালো পলা। যথেষ্ট। স্ল্যাবের দিকে পা বাড়ালো রানা। মাথাটা নিচু করে সিঁড়িতে পাহারায় থাকো, আমি নিচে যাচ্ছি। জিজ্ঞেস করে দেখব বের হবার আরও কোনো পথ আছে কিনা। অন্য কোনো দিক থেকে হয়তো লোকটাকে বাগে পাওয়া সম্ভব। পরিস্থিতিটা ব্যাখ্যা করবার পর ইউনিস একটা মোমবাতি জ্বালল। আগুনের আলোয় দেখা গেল একধারে দেয়ালের গায়ে পিঠ ঠেকিয়ে বসে আছে আয়ান রবিন্স। তার কয়েক ফুট দূরে তারা বসা। আগের চেয়ে সুস্থ লাগছে ওকে দেখতে, তবে এখনো মুখটা মরার মতো ফ্যাকাশে হয়ে আছে। পাথরের টিলার মাঝখানে গভীর এই গহ্বর রোগীদের আরোগ্য লাভের উপযুক্ত জায়গা নয়। বাতাস ভ্যাপসা আর ভেজা ভেজা। কিন্তু চতুর্থ মেরিনকে নিষ্ক্রিয় করতে পারবার আগে পর্যন্ত এখানেই আপাতত থাকতে হবে তারা আর ডক্টর রবিন্সকে। নতুন আসা ছেলেটাকে স্থানীয় ভাষায় কি যেন বলল আবি ইউনিস। ঘন ঘন মাথা দোলালো ছেলেটা। তারপর একটা মোমবাতি হাতে নিল। রানাকে ইশারা করলো পিছু নিতে। একটা বেদির পিছনে তৈলচিত্র দেখতে পেল রানা। তেল রং দিয়ে আঁকা ছবিটার একটা কোণা সরালো তরুণ। পিছনে একটা সরু সুড়ঙ্গ দেখা গেল। জ্বলন্ত মোমবাতি হাতে আগে আগে চলল ছেলেটা। পথটা চেনে বলেই মনে হলো। ওর হাতের ছোট্ট মোমবাতি বেশিক্ষণ জ্বলবে না। সিঁড়ি বেয়ে নামতে হলো। তারপর আরেকটা সুড়ঙ্গে ঢুকলো ওরা। দুপাশে চলে গেছে আরো সরু সরু সব সুড়ঙ্গ।
দেয়ালের একধারে খুপড়ির মধ্যে মোমবাতি রাখা আছে। একটাও 2-3 ইঞ্চির বেশি লম্বা নয়। সুড়ঙ্গের বাতাসটা বন্ধ, তাতে পাশুটে একটা গন্ধ। কারণটা রানা একটু পরেই বুঝতে পারল। বেশিরভাগ শাখা সুড়ঙ্গই মানুষের হাড়ে ভরা। পাথরের তাকে করটিগুলো রাখা হয়েছে। আদিবাসী এই উপজাতির এটাই কবরস্থান। প্রধান সুড়ঙ্গটা দীর্ঘ, বেশ কয়েকবার বাঁক নিল। রানা আন্দাজ করতে পারল সুড়ঙ্গটা দুর্গের পিছনের দিকে গেছে। এক জায়গায় উপর থেকে গোল হয়ে মেঝেতে এসে পড়েছে আলো। উপরের দিকে তাকিয়ে রানা দেখল ছাদে ছোট্ট একটা ফুটো। এতই ছোট যে কোনো রকমে বেরোতে পারবেও, কিন্তু ওটা বেশ উপরে, আওতার বাইরে। তরুণ ওর সমস্যা বুঝতে পারল। রানার হাত থেকে মেশিন গানটা চাইল সে। ওটা দিয়ে মোমবাতির সঙ্গে মেঝেতে নামিয়ে রাখলো। ওটা নিয়ে মোমবাতির সঙ্গে মেঝেতে নামিয়ে রাখলো। এবার হামাগুড়ি দিয়ে বসলো সে। রানাকে ইশারা করলো তার পিঠে উঠতে। উঠল রানা। দু হাতে গর্তের কিনারা ধরল, তারপর টেনে তুলল নিজেকে। বিশ্রাম নিল মিনিট খানেক। দুর্গ প্রাচীরের কাছে একটা ঘরের নিচু ছাদে আছে এখনো। নিচে তাকিয়ে কাউকে দেখতে পেল না। গর্তে হাত নামিয়ে দিল। তরুণ আদিবাসী মেশিন গানটা উঁচু করে ধরেছে। ওটা তুলে নিল উপরে। খালি পায়ের আওয়াজ শুনতে পেল। ছেলেটা সুড়ঙ্গ ধরে দৌড়ে ফিরে যাচ্ছে আবি ইউনিসের কাছে। ছাদের কিনারা থেকে উকি দিয়ে চতুর্থ আমেরিকান মেরিনকে দেখতে পেল রানা। লোকটা প্যারাশুটগুলোর পিছনে ঘাপটি মেরে বসে পলা যে দরজা পাহারা দিচ্ছে সেটার দিকে সাব মেশিন গান তাক করে রেখেছে। বেশি দূরে হবে না লোকটা। শত্রু একা হলে কখনোই তাকে খুব বেশি বিপজ্জনক মনে হয় না রানার। এই লোকটাকেও মনে হলো না। বছর 30 হবে, খাটো মতো লোকটার বয়স। ইউনিফর্মের ইনসিগনিয়া বলছে মেজর। সে আমেরিকান মেরিনের। লালচে চেহারায় রাজ্যের কুটিলতা। অস্ত্রটা যেভাবে ধরেছে তাতে মনে হয় নিজের একমাত্র সন্তানকে হারিয়ে ফেলবার আশঙ্কা করছে। তাকে ডাকলো রানা। আমি উপরে, এখানে। ঘুরেই গুলি করল মেরিন। রানার নিচে পাথরে লেগে পিছলে গেল বুলেট। দেরি না করে মেশিন গানের ট্রিগার স্পর্শ করল রানা। আগেই তাক করে রেখেছিল। বুকে গুলি লাগায় ঝাঁকি খেল মেরিন। শরীরটা গড়িয়ে গেল। নেতিয়ে পড়েছে লোকটা। ঘরের দরজায় দেখা দিল পলা দভস্কি। মৃতদেহটা দেখল এক পলক। তারপর হেঁটে গেল সেদিকে। ছাদ থেকে আস্তে করে নামলো রানা। ঠিক তখনই পঞ্চম আরেকজন মেরিন বেরিয়ে এলো একটা খোলা দরজা দিয়ে। রানা কিছু বুঝে ওঠার আগেই ভারী রিভলভারটা পলার ঘাড়ে ঠেসে ধরল সে। পলার পিছনে দাঁড়িয়েছে সে। তাকে গুলি করতে হলে পলাকে গুলি করতে হবে। অস্ত্রটা ফেলে দাও, নাকি সুরে বলল মেরিন। লোকটার চেহারা বলে দিচ্ছে কথার অন্যথা হলে গুলি করতে দ্বিধা করবে না। হাত থেকে মেশিন গানটা ছেড়ে দিল রানা। এদিকে এসো, নির্দেশ দিল আমেরিকান। বেশি কাছে আসবে না, খবরদার। দেয়ালে বুক ঠেকিয়ে দাঁড়াও। দূর থেকে পলা আর মেরিন মেজরকে পাশ কাটালো রানা। খেয়াল করলো লোকটার কোমরে একটা ওয়াকি টকি ঝুলছে। দূর থেকেও পলার শ্বাসের আওয়াজ শুনতে পেল। শক্ত করে তার গলা পেঁচিয়ে ধরেছে মেরিন। রিভলভারের ট্রিগারে আঙুলের চাপ বাড়াচ্ছে। রানার স্টেলেটো পড়ে আছে নাগালের ঠিক বাইরে। ফ্যাকাশে হয়ে গেছে পলার চেহারা। ঠোঁট কাঁপছে থরথর করে। অস্ত্র পড়ে আছে যে ঘরের ভিতর, তার 8 ফুটের মধ্যে পৌঁছে গেছে রানা। ওকে থামতে নির্দেশ দেয়া হলো। মেজরও জানে ভিতরে অস্ত্র আছে। লোকটা এখনো গুলি করছে না কেন ভাবছে রানা। জবাবটা সোজা। বাকিদের খোঁজ ওদের কাছ থেকে পাবে বলে আশা করছে লোকটা। ভিতরে ঢোকো। পলাকে নিয়ে পায়ে পায়ে এগোচ্ছে মেজর। ডক্টর রবিন্সকে ডাকবে। কোনো চালাকি নয়, চালাকি দেখলে মেয়েটাকে শেষ করে দেব, তারপর তোমাকে। ঝুঁকিটা নিতে হবে বুঝতে পারছে রানা। ডক্টর রবিন্সকে পেলে
তাকে তো এ খুন করবেই, ওদের কাউকেও ছাড়বে না, ওয়াল ঠাট্টা ব্যবহার করবে, স্থির করে ফেলল রানা। মেজর পলা চেয়ে কয়েক ইঞ্চি লম্বা, ঠিক মাথায় যদি গুলি লাগাতে পারে, লোকটা যখন ওকে ঘরের ভিতর ঢুকতে দেখবে ঠিক তখনই কাজটা করতে হবে ওকে। সেক্ষেত্রে ঘুরেই গুলি করতে হবে। হিসেবে একটু এদিক ওদিক হলেও মারা যাবে পলা। আস্তে হাঁটো। কর্কশ্বরে খেকিয়ে উঠল মেজর, হাত মাথার উপর। খুঁজো হবে না, আমি দেখছি। স্ল্যাবের দিকে এগোলো রানা, পিছু নিচ্ছে আমেরিকান মেজর। সিঁড়িতে পা রাখতেই পিছন থেকে নির্দেশ এলো, থামো। ঘরের অপেক্ষাকৃত অন্ধকারে চোখ সইয়ে নিতে চাইছে লোকটা। 10 সেকেন্ড নীরবতা, তারপর রানাকে আবার এগোতে নির্দেশ দিল সে। চোখের কোণে দেখল রানা, মেজর আর সামনে বাড়ছে না। অন্ধকার চেম্বারে ঢুকবার সময় ওর মনে হলো গাঢ় কালির ভিতর ডুব দিচ্ছে। ভিতরে ঢুকবার পর কাঁধে একটা হাতের আলতো ছোঁয়া টের পেল রানা। একটা স্বর ফিসফিস করলো, মিস্টার রানা, আমি বুঝেছি, আপনি আসুন। হাতটা ধরল সে রানার, পথ দেখিয়ে নিয়ে চলেছে। রানা নিচু গলায় বলল, ও কি করতে চায়? প্রতিক্রিয়ায় রানার হাতে আরও চেপে বসল আবি ইউনিসের আঙুল। কাজ হবে না, পিছনে দেখতে পাবেন না আপনি। ছায়া দেখে গুলি করে বসতে পারে মেয়েটাকে। অন্যভাবে কাজটা করব আমরা, মিস্টার রানা। নিচে নেমে একটা মোমবাতি জ্বালল আবি ইউনিস। বিরাট ঘর আবছায়ায় ভরে উঠল। ভুতুরে সব ছায়া পড়ছে চার দেয়ালে। সেই আবছা আলোয় কাঠের একটা বাক্স দেখতে পেল রানা, ছোট ছোট কাঠের পুতুলে ভর্তি। ওগুলোর মধ্য থেকে বেছে একটা বের করলো আবি ইউনিস। বাক্স থেকে নিয়ে ওটার বুকের বাম পাশে একটা পিন গাঁথল। এবার পুতুলটাকে উঁচু করে ধরল সে। নিঃশব্দে কি যেন আওড়াতে শুরু করলো। রানার মনে হলো কান চেপে ধরে আবি ইউনিসের দুগালে কষে দুটো চর মারে। ওরা এখানে ভুডুর ব্যথা চর্চা করছে, আর আমেরিকান মেজর পলাকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে। যে কোনো সময় ধৈর্য হারিয়ে মেয়েটাকে গুলি করে মারতে পারে লোকটা। নিজে ভিতরে ঢুকবার চেষ্টা করতে পারে। রানার মনে হলো পাগলের পাল্লায় পড়েছে ও। এমনভাবে আবি ইউনিস রানার দিকে তাকালো যে মনে হলো বিশ্বজয় করেছে। একটা বৃত্ত প্রদক্ষিণ করল সে। এবার রওনা হলো সিঁড়ির দিকে। অক্ষম আক্রোশ চেপে রেখে রানাও পিছু নিল। তাকিয়ে দেখতে পেল তারার চেহারা, হা করে ওদের দেখছে। নিষ্প্রভভাবে দেখছেন ডক্টর রবিন্স। ঝুঁকি নেওয়ার জন্য মনকে প্রস্তুত করে নিল রানা। পলাকে বাঁচাতে হবে। দরজার পাশে আবছায়ায় দাঁড়িয়ে আছে মেজর আর পলা। এক হাতে পলার গলা পেঁচিয়ে রেখেছে মেজর। সিঁড়ির এমন জায়গায় আবি ইউনিস দাঁড়ালো যেখান থেকে ওদের দেখা যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তারপর রানা বেরিয়ে যাওয়ার আগেই বেরিয়ে পড়ল আবি ইউনিস। ঘাড় ফিরিয়ে তাকালো মেজর। বাঁকা হাসি ঠোঁটে নিয়ে সহজ টার্গেট দেখল। মনে মনে প্রমাদ গুনল রানা। এখন আবি ইউনিস মেজরকে অনেকটাই আড়াল করে দাঁড়িয়েছে। পুতুলটা আস্তে করে মেজরের পায়ের সামনে ফেলল আবি ইউনিস। খুট আওয়াজ করে মেঝেতে পড়ল পুতুল। দরজা দিয়ে আসা রোদে ওটাকে হাস্যকর দেখাচ্ছে। মেজর গুলি করবে মনে করেছিল রানা, কিন্তু করল না। দীর্ঘ একটা মুহূর্ত অতি ধীরে কাটছে। কোনো জাদুবিদ্যায় কাজ হবে না, ভালো করেই জানে রানা। রেগে যাচ্ছে আবি ইউনিসের উপর। এখন মেজরকে অসতর্ক অবস্থায় গুলি করবারও সুযোগ নেই। বুকে পিন গাঁথা ওই পুতুল পড়ে আছে রোদের ভিতর। ছায়ার ভিতর হঠাৎ দ্রুত একটা নড়াচড়া নজর কাড়ল রানার। মেজর দুদিকে দুহাত ছড়িয়ে দিয়েছে। আঙুলগুলো ফাঁক হয়ে আছে, যেন তার ভিতর দিয়ে প্রবল বৈদ্যুতিক প্রবাহ বইছে। রিভলভারটা খটাং করে মেঝেতে পড়ে গেল। টলতে টলতে পিছালো মেজর। প্রচণ্ড আক্ষেপে দু হাতে বুক খামছে ধরল। দেহ মোচড়াচ্ছে সাপের মতো। তারপর ধপ করে পড়ে গেল মেঝেতে, আর নড়ল না। রানা পৌঁছাবার আগেই রিভলভারটা তুলে নিয়েছে পলা। ওটার দিকে খেয়াল নেই। একবার মেজর, আরেকবার পুতুলটাকে দেখছে। মেজরকে চিৎ করল রানা, মারা গেছে।
বড় বড় চোখ দুটো বিস্ফারিত, চেহারায় তীব্র ব্যথার ছাপ। ম্যাসিভ হার্ট অ্যাটাকে যা হয়। আতঙ্কে মারা গেছে মেজর, রানা নিশ্চিত। আর কিছু হতে পারে না। এই ১বিংশ শতাব্দীতে কেউ ভুডু বিশ্বাস করলে তাকে পাগল ছাড়া আর কি বলবে কেউ। প্রাচীন এই দুর্গে নিজের ৪জন সঙ্গীকে মরতে দেখেছে লোকটা। তারপর টেনশনে ছিল নিজের জীবন নিয়ে, সর্বক্ষণ ভয়ে ভয়ে ছিল। তারপর বুকে পিন গাঁথা পুতুলটা দেখে চমকে গেছে। দখলটা সইতে পারেনি হার্ট, কোলাপস করেছে। স্বাভাবিক। ইউনিসের দিকে তাকালো রানা। ব্যর্থ হয়ে মৃতদেহগুলো প্যারাশুটের কাছে নিয়ে যাচ্ছে সে। বসিয়ে রাখছে পাথরে হেলান দিয়ে। পঞ্চম লোকটা, অর্থাৎ মেজরকে সে বসালো আয়ান রবিন্স যে চেয়ারে বসেছিলেন সেটায়। দূর থেকে দেখে এখন মনে হবে সফলভাবে মিশন শেষ করে অপেক্ষার ফাঁকে বসে বসে গল্প করছে লোকগুলো। ইউনিসের কাজটার কারণ ধরতে দেরি হলো না রানার। এদের ফিরিয়ে নিতে হেলিকপ্টার আসবে আবার। আসুক, ভালো। নামুক, এখানে ওটা। যাত্রীদের জন্য জায়গা খালি রাখতে হবে, কাজেই কপ্টারে পাইলট ছাড়া আর কেউ থাকবে না। তার একটা ব্যবস্থা করতে পারলেই কপ্টার দখল করা কোনো ব্যাপার নয়। তারপরে এই দ্বীপ ছেড়ে চলে যেতে পারবে ওরা শত্রুপক্ষ কিছু বুঝে উঠবার আগেই। এখন ওর দরকার আমেরিকান মেজরের বেল্টের ওয়াকিটকিটা। ওটা সংগ্রহ করে নিল রানা। ইউনিস তার কাজ শেষ করে সোজা হয়ে দাঁড়ালো। পরিষ্কার আকাশ দেখলো একবার, বাতাস শুকলো। তারপর রানার দিকে তাকিয়ে হাসলো। ঝড় আসতে পারে, এই ঝড়টা হয়তো আমাদের পক্ষে কাজ করবে। পাতাল ঘরে ফিরে গেল সে। রানা ওয়াকিটকি অন করে নাকিশরী খেকিয়ে উঠল। মিশন অ্যাকমপ্লিশড, টেক আস হোম। ওদিক থেকে বলা হলো রজার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। রানা আর পলা অপেক্ষা করছে। আধ ঘন্টা পর চাপারের আওয়াজ শুনতে পেল ওরা। যান্ত্রিক ফোরিংটা দুর্গের উপর এসে দুবার চক্কর মারল। ওটার মাইক্রোফোন থেকে কর্কশ আমেরিকান উচ্চারণে জানতে চাওয়া হলো আয়ান রবিন্স মারা গেছেন কিনা। হ্যাঁ সূচক জবাব দিল রানা। হাসল পাইলট। কপ্টার নামাতে শুরু করলো। এয়ার ড্রিপ বুঝে নিয়ে কাত হয়ে নামছে ওটা। নিচে নেমে সোজা হলো। তারপর চত্বরে নেমে পড়ল। এবার ঘটল অচিন্তনীয় একটা ব্যাপার। ওটার প্রোপেলারের বাতাস মেঝে ধরে ঝড়ের মতো বইছে। সেই বাতাসে কাত হয়ে পড়ে গেল 4 কমান্ডোর মৃতদেহ। রোটরের গতি বেড়ে গেল হঠাৎ। উপরে উঠতে শুরু করলো কপ্টার। রানা দরজা দিয়ে বের হতে হতে ওর মাথার উপর উঠে গেল যন্ত্রটা। পাইলটকে গুলি করবার সুযোগ নেই এখন। কাজটা করতে পারলেও এই উচ্চতা থেকে পড়লে বিধ্বস্ত হতো কপ্টার। তবু মেশিনগান থেকে কপ্টারের ফিউজেলাজ লক্ষ্য করে গুলি করল রানা। পাইলটের কিছু হলো না। দুর্গ প্রাচীরের উপর দিয়ে বেরিয়ে নিচে নামতে শুরু করলো কপ্টার। রানা দৌড়ে গেল কোথায় যায় দেখতে। দেখলো আগুন ধরে গেছে ওটায়। সোজা জঙ্গলে গিয়ে পড়ল। খানিক পর ওটার তৈরি আগুন নেভে গেল। রানার পাশে দাঁড়িয়ে দুর্গ প্রাচীরের ফোকর দিয়ে দেখছে পলাও। রানা নতুন কিছু গালি শিখল ওর কাছে। নিচে নামলো ওরা। রানা হতাশ বোধ করছে। পাতাল ঘরে একটা মোমবাতি জ্বলছে। সবার চেহারায় প্রত্যাশার ছাপ। আস্তে করে মাথা নাড়ল রানা। পাইলট বুঝে ফেলেছিল ওরা মারা গেছে। ওখানে অনেক পোক্তভাবে ওদের বসানোর দরকার ছিল। ইউনিসের দিকে তাকালো। দেখা যাক আপনার কথা মতো ঝড় আসে কিনা। ঝড় এলে সেই সুযোগে হয়তো বেরিয়ে যেতে পারবো আমরা। রানার কথায় প্রচ্ছন্ন টিটকারি থাকলো। দুঃখ প্রকাশ করতে যাচ্ছিল রানা। হাত তুলে ওকে থামালো ইউনিস। গম্ভীর চেহারা। পুরো 1 মিনিট কি যেন ভাবলো। কুঁচকে উঠল ভুরু। তারপর বিরাট একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এদিকে শীতকালে ঝড় হয় না বললেই চলে। জুন, জুলাই বা আগস্টে ঝড় আশা করি আমরা। তবে ঝড় চাইতে তো কোনো দোষ নেই। তাহলে অপেক্ষা করুন। আমাকে ঝড় আহ্বান অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে। সময়টা অন্তত কিছু
করে কাটুক, ভাবল রানা। কর্নেল হুয়ান ম্যারনের পরবর্তী চাল আসবার আগে পর্যন্ত চুপচাপ বসে থাকলে সবার মনের উপরেই চাপ পড়বে। তারা আর পলার পিছু নিয়ে খোঁড়াতে খোঁড়াতে সিঁড়ি বেয়ে উঠলেন আয়ান রবিন্স। তরুণ আর রানা তার পিছনেই থাকলো। ইউনিস রানা আর তরুণকে বলল, মৃতদেহগুলো দয়া করে সরিয়ে নিন, নইলে দেবতারা অপমানিত বোধ করবেন। তার গলায় অশুভ কি যেন আছে। মেরুদণ্ডের কাজটা শিরশির করে উঠল রানার। অফিসারকে চেয়ার থেকে সরিয়ে নিল রানা। সেখানে আয়ান রবিন্স বসলেন। দুর্গের কোনাটার টাওয়ারে কোনার টাওয়ারে লাশগুলো নিয়ে গেল ও তরুণের সাহায্যে। সেখান থেকে দেয়ালের ফোকর দিয়ে সাগরে ফেলে দিল। এবার ডক্টর রবিন্সের পাশে এসে বসল রানা। একটু পর দেখা দিল আবি ইউনিস। চেহারা প্রায় বদলে এসেছেন বললেই চলে। মাথায় কাপড়ের পট্টি, গলায় অশুভ আত্মা তাড়ানোর জন্য হার আর অদ্ভুত সব জিনিসের মালা, কানের লতিতে বড় বড় দুল, হাতে প্রায় কোনোই পর্যন্ত বালা। কোমরের বেল্টে ঝোলানো ফলের শুকনো খোসাগুলো হাঁটবার সময় বাড়ি খেয়ে ফাফা আওয়াজ করছে। বিস্ফারিত হয়ে আছে দু চোখ, তাতে অন্তহীন গভীর দৃষ্টি। রানা ধারণা করল কোনো ধরনের নেশা করে এসেছে ব্যাটা। কাউকে যেন সে দেখল না। একটা মই বেয়ে ছাদে উঠে পড়ল। ছাদে উঠে নাচতে শুরু করেছে। দেখতে পেল রানা বিড়বিড় করে মন্ত্র পড়ছে। উন্মত্ত নাচের তালে তালে আওয়াজ করছে বালা, কানের দুল আর গলায় ঝোলানো হাড়ের তৈরি মালাগুলো। তারপর দু পা ফাঁক করে মাথা পিছনে হেলিয়ে দাঁড়ালো সে। দু হাত আকাশের দিকে তুলে ধরল। বাতাসে উঠছে তার দীর্ঘ সাদা চুল আর দাড়ি। গলার আওয়াজে যেন বজ্রপাতের গুরুগুরি ধ্বনি। চুপ করে দাঁড়িয়ে কি যেন শুনছে সে। কিছু একটা ঘটছে। রানার প্রথমে মনে হলো মেঘ ডাকছে। শিরশিরে অনুভূতি হলো ওর, কিন্তু মেঘ আসলে ডাকছে না। আবার শিরশির করে উঠল ওর মেরুদণ্ডের কাজটা। আওয়াজটা প্লেনের, বম্বার, অনেক উপর দিয়ে আসছে। কমান্ডো মিশন ব্যর্থ হওয়ায় দুর্গ চুরমার করে দিতে আসছে কর্নেলের মিত্ররা। প্যারাপেটের উপর দিয়ে প্লেনগুলো দেখতে পেল রানা। আর মাত্র মাইল দুয়েক দূরে। এখানে থাকবার মানেই মারা যাওয়া। চিৎকার করে ডাকলো সবাইকে রানা। পাতাল ঘরের দরজার কাছে চলে এলো। স্ল্যাবটা সরিয়ে ইশারা করলো রানা। পলা, তারা আর আদিবাসী তরুণ চেয়ার শুদ্ধ বয়ে নিয়ে এসেছে ডক্টর রবিন্সকে। সিঁড়ির কাছে তাকে নামিয়ে ধরল যাতে উনি তরুণের সাহায্য নিয়ে নামতে পারেন। আবি ইউনিস তাকে অনুসরণ করলো। দেয়ালের গায়ে একটা বেদি হাতে মোমবাতি পেয়ে ধরালো রানা। তারপর কাপা কাপা হলদে আলোয় সবার শেষে নামতে শুরু করলো সিঁড়ি দিয়ে। নিচের হল ঘরে ডক্টর রবিন্সকে বসতে সাহায্য করলো রানা আর তরুণ আদিবাসী। পলার হাতে এখন মেশিন গান শক্ত করে ধরা। দেয়ালে পিঠ ঠেকিয়ে নির্জীবের মতো বসে আছে তারা। তরুণ আদিবাসী চলে গেল ইউনিসের কাছাকাছি বসতে। পাথর মরমর করে উঠল। সুরঙ্গে ভোঁতা একটা আওয়াজ হলো। আওয়াজটা মিলিয়ে যাওয়ার আগেই আবার বিস্ফোরণ ঘটল। তারপর আবার ওদের মাথার উপর দুর্গটাকে মাটিতে মিশিয়ে দিতে বোমা ফেলছে বোম্বারগুলো। ধুলো আর গ্যাসের কটু গন্ধ নানান অদৃশ্য ফাঁকফোকর দিয়ে ঢুকে পড়ছে ভিতরে। নাক কুচকে গেল সবার। পরপর 5টা বোমা ফেলা হলো। কনস্ট্রোফোবিয়ায় পেয়ে বসলো তারাকে ভিত্তা হরিণীর মতো। সিঁড়ির দিকে ছুটল। সিঁড়ির মাঝামাঝি পর্যন্ত ধাওয়া করে ওকে ধরতে পারল রানা। ওখানেই জোর করে দাঁড় করালো। চারপাশে থমথমে নীরবতা। মাথার উপর আর কোনো বিস্ফোরণের আওয়াজ নেই। প্রথম সারির প্লেনগুলো চলে গেছে। এবার বোধহয় আসবে হেলিকপ্টারগুলো। ওগুলোতে করে আসবে প্যারাশুটিস্টরা। তারা দেখতে আসবে বোমাগুলো কতটা কাজ করেছে। বাকি কাজও সেরে রেখে যাবে তখন। তার আগেই উপরে উঠতে হবে। পারলে ঠেকাতে হবে তাদের।
অন্তত যতজনকে পারে খতম করে দেবে, ঠিক করলো রানা। অন্যরাও সিঁড়ি বেয়ে উঠে আসছে দেখলো। কেউ আর পাতাল ঘরের সমাধিতে থাকতে রাজি নয়। তারার পিছু নিয়ে উঠতে শুরু করলো রানা। ওর পিছনেই তরুণ আর পলা, ইউনিস আর ডক্টর রবিন্স পরস্পরকে ধরে শেষে উঠছে। 13। পাথরের চেলাপটা উড়িয়ে গেছে। উপরের ঘরটার সামনের দেয়াল ধসে পড়েছে, তবে ছাদটা এখনো টিকে আছে। চত্বরটা এখন বড় বড় গর্তে ভরা। পাথরের খণ্ড পড়ে আছে এখানে ওখানে। পুরু ধুলোর আস্তরণ পড়েছে সবখানে। ব্রেক কোয়ার্টারের দিকের প্রাচীর ধসে পড়েছে। ওদিকের কয়েকটা ঘর নেই। ডক্টর রবিন্সের কাঁধে এক হাত রেখে ধ্বংসযজ্ঞ দেখছে আবি ইউনিস। প্রচণ্ড রাগে চোয়ালের হাড় ফুলে উঠেছে তার। পাহাড়ের চূড়োর দিকে একবার তাকালো, তারপর কি যেন ভাবলো। স্থানীয় ভাষায় কথা বলল ডক্টর রবিন্সের সঙ্গে। কি বলল রানা জানে না, তবে বিচলিত হাসি হাসলেন ডক্টর রবিন্স। দূরবর্তী গাছের মাথার উপর দিয়ে কালচে নীল একটা ধোঁয়া এগিয়ে আসতে দেখল রানা। গাছের ডাল ভাঙার আওয়াজ হচ্ছে। খসখস করে কিসে যেন ঘষা খাচ্ছে ডাল আর পাতা। দেয়ালের ভাঙা অংশ দিয়ে লেগুনের পানিতে বড় বড় ঢেউ উঠতে দেখা গেল। রূপলি কি যেন ঢুকছে সাগর থেকে লেগুনে। গতি অত্যন্ত ধীর। চিনতে পারল রানা আকৃতিটা, একটা কভেট। নৌযানটা ওটার হালকা কামান দিয়ে কি করতে পারবে সেটা, যেটা বম্বার গুলো ফেলা বোমা করতে পারেনি, বুঝে পেল না রানা। পাশ থেকে জোর করে হাসলো পলা। দারুণ সুন্দর একটা যুদ্ধ জাহাজ, তাই না? আমেরিকার নেভি কি করতে চায় বলে মনে করছো তুমি? ওটার মাস্তুলে পতপত করে উঠছে আমেরিকার পতাকা। অ্যান্টি সাবমেরিন শিপ, বলল রানা। পেটে ডেপথ চার্জ থাকে। বোধহয় ওটা পাঠানো হয়েছে পুরো টিলা উড়িয়ে আমাদের খতম করে দিতে। তাই যদি করতে হয়, ভাবছে রানা, হয় ওটাকে খুব কাছাকাছি আসতে হবে, নয়তো ডুবুরি নামাতে হবে। ডুবুরি নামালে তারা টিলার গায়ে চার্জ বসাতে আসবে, কাজেই তাদের রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে। সবাই দেখছে কভেটটাকে। স্লোত গতিতে অগভীর পানির ভিতর দিয়ে পথ করে ব্রেক ওয়াটারের দিকে আসছে ওটা। মেশিনগান রেঞ্জের বাইরে থেমে গেল নৌযানটা। ওটার এক পাশ থেকে কালো পোশাক পরা 4 জন ডুবুরি নামলো পানিতে। তাদের হাতে কয়েকটা করে ডেপথ চার্জ ধরিয়ে দেয়া হলো। ডুব দিল লোকগুলো। তারা রেঞ্জের অনেকটা ভিতরে আসবার আগে পর্যন্ত অপেক্ষা করলো রানা। তারপর মেশিনগানের নল এদিক ওদিক ঘুরিয়ে পানিতে একটানা গুলি করতে শুরু করলো। আন্দাজ করে নিচ্ছে তাদের যাত্রাপথ। প্রথম পলসা গুলিতে কোনো কাজ হলো না, কিন্তু পরের বার ব্যর্থ হলো না রানা। পানি ফুটতে শুরু করলো হঠাৎ। ছিটকে উঠল 4 ডুবুরির ছিন্ন ভিন্ন লাশ। প্রায় একই সঙ্গে ফেটেছে 4টে ডেপথ চার্জ। টন টন পানি 50 ফুট উঁচু ফোয়ারার মতো লাফিয়ে উঠল। মাঝখানে সৃষ্টি হলো বিরাট একটা গর্ত। তারপর চারদিক থেকে পানি ছুটে এলো গহ্বরটা পূরণ করতে। একটা বৃত্ত রচনা করে বিরাট একটা ঢেউ উঠল, ছড়িয়ে পড়ছে। অগভীর পানিতে বিস্ফোরণ হওয়ায় শক ওয়েভটা প্রচণ্ড শক্তিতে আঘাত করেছে কভেটকে। একদিকে কাত হয়ে গেল ওটা। পানি উঠতে শুরু করেছে ওটার ডেক রেইলিং টপকে। খানিকক্ষণ টালমাটাল করে আবার সিধে হলো কভেট। ডুবল না, তবে ওটায় এত বেশি পানি ঢুকে পড়েছে যে দোলাটা এখন আগের চেয়ে অনেক ধীর। বেশিক্ষণ ওটা ভাসতে পারবে বলে মনে হলো না রানার। কালো মেঘ আকাশ ছেয়ে ফেলছে। গর্জন করছে জোরালো বাতাস। পানিতে বড় বড় ঢেউ উঠছে। মাথায় সাদা ফেনা নিয়ে ছুটে এসে সজোরে আঘাত করছে কভেটটাকে। প্রথমে রানা আওয়াজটা শুনতে পায়নি, তারপর একই সঙ্গে শুনতে এবং দেখতে পেল। পাহাড়ের মাথা ছুঁয়ে বাতাসের একটা ট্যানেল আসছে। প্রচণ্ড একটা ঘূর্ণি, প্রচণ্ড আওয়াজ করছে। তার উপর দিয়ে গলা চড়িয়ে নির্দেশ দিল রানা, ভেতরে চলুন সবাই।
ইউনিস আর তরুণ ডক্টর রবিন্সকে তুলে নিয়ে রানার নির্দেশে নিচে নামবার সিঁড়ির দিকে ছুটল। তারা যাচ্ছে তারা যাচ্ছে তাদের পিছনে। সবার শেষে আছে রানা আর পলা। ওরা সিঁড়িঘরে ঢুকবার 5 সেকেন্ড পরই বড় বড় ফোঁটায় অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। পরক্ষণেই এত বাতাসের প্রথম ঝাপটা পরক্ষণে এলো বাতাসের প্রথম ঝাপটা। গতি ঘন্টায় কমপক্ষে 100 মাইল। বিজলি চমকাচ্ছে। চট করে ইউনিসের কথা মনে হলো রানার। সত্যি লোকটা ঝড় ডেকে আনেনি তো? হাসলো নিজের মনে। ব্যাপারটা কাকতালীয় তালীয়। কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও হঠাৎ করে ঝড় এসেছে, এটা স্বীকার করতে হলো ওকে। ঘরের ভিতর বসলো ওরা। বৃষ্টির ছাট এসে লাগছে গায়ে। কেউ কথা বলছে না। সবাই যার যার চিন্তায় মগ্ন। এরপর কি হবে ভাবছে। পুরো 1.5 ঘন্টা এক নাগাড়ে ঝড় চলল। তারপর হঠাৎ করেই থেমে গেল সব। নীরবতাটাই যেন কানের উপর একটা অত্যাচার হয়ে দেখা দিল। অস্বাভাবিক শান্ত হয়ে গেছে চারপাশ। দক্ষিণ হেমিস্ফিয়ারে ঘড়ির কাঁটার মতো একই দিকে বয়ে যায় ঝড়, কিন্তু উত্তর হেমিস্ফিয়ারে বয়ে যায় ঘড়ির কাঁটার উল্টো দিকে। বাইরের দিকে বাতাসের প্রচণ্ডতা থাকে অনেক বেশি। রানা ভাবল ইউনিস তার ভুডুর কারসাজির মাধ্যমে হারিকেনের গতি প্রকৃতি যেহেতু বদল করতে পারবে না, কাজেই ঝড়ের শেষ অর্ধেক যে কোনো সময় আঘাত হানবে। বৃষ্টি থেমে গেছে। ঝড়ের প্রথম অর্ধেক কি ক্ষতি করেছে দেখতে বের হলো রানা। আফসাভাবে ড্রামের আওয়াজ শুনতে পেল। জঙ্গলের ভিতর বাজছে ড্রাম। তালটা ক্রমেই দ্রুত হচ্ছে। ধসে যাওয়া দুর্গ প্রাচীরের কাছ থেকে লেগুনের দিকে তাকালো রানা। কভেরটা এখনো আছে লেগুনের অগভীর পানিতে, কিন্তু আস্ত আর নেই। মাঝখান থেকে 2 টুকরো হয়ে গেছে ব্রেক ওয়াটারে ধাক্কা খেয়ে। সৈকতে কাউকে দেখা গেল না। সম্ভবত ঝড়ের সময় বড় বড় ঢেউয়ের সঙ্গে ভেসে গেছে কভেটের ক্রুরা। দূরের সাগরের দিকে তাকালো রানা। চরে আটকা পড়া পেট্রোল বোটটা ডুবে গেছে। কোথাও দেখা গেল না ওটাকে। ঘর থেকে বেরিয়ে এলো ইউনিস। চেহারাটা জল করছে। ভুরু নাচালো রানার দিকে চেয়ে। খবর জানেন মিস্টার রানা? হাসছে সে। কর্নেল ওয়ান ম্যারন আর নেই। মেজর চিফ কাপোলার নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান করেছে আর্মি। তাদের হাতে খুন হয়ে গেছে কর্নেল। আমেরিকান আর্মি ডেলিগেটদের পিটিয়ে আধমরা করে কাপড় জামা খুলে নিয়ে তাদেরই প্লেনে তুলে দেওয়া হয়েছে। ফিরতি পথে রওনা হয়ে গেছে তারা। সৈন্যদের নিরস্ত্র করে কপ্টারে উঠিয়ে দেওয়া হয়েছে। তারাও ফিরে চলেছে এখন আমেরিকার কোনো বন্ধু রাষ্ট্রের দিকে। আরও কি যেন বলতে যাচ্ছিল আবে ইউনিস। হাত তুলে তাকে থামালো রানা। এত খবর জানলেন কোথায়? ওই ড্রাম খবর জানাচ্ছে। জঙ্গলের দিকে হাত তুলল আবে ইউনিস। হ্যাঁ, ওই যে ড্রাম বাজছে। এই মুহূর্তে ঘোষণা করছে মেজর চিফ কাপোলা। প্রেসিডেন্টের আনুগত্য স্বীকার করতে দুর্গের দিকে রওনা হয়ে গেছেন। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। ঝড়ের বাকিটা আসবে 1.5 ঘন্টা পর। তার আগে নিরাপদেই আপনারা শহরে পৌঁছে যেতে পারবেন। বিশ্বাস অবিশ্বাস কিছুই করল না রানা। ঘড়ির দিকে তাকালো। তারা এসে দাঁড়ালো ওর পাশে। গভীর বিশ্বাস নিয়ে বলল, সত্যি রানা, এখন আবি ইউনিস যদি বলে পৃথিবী কিছুক্ষণের মধ্যেই স্বর্গ হয়ে যাবে, তাহলে সেটাও আমি বিশ্বাস করব। পলা মৃদু হাসল। 25 মিনিট পর 2টো হেলিকপ্টার সাবধানে নামলো দুর্গের গর্ত ভরা চত্বরের মধ্যে সমতল জায়গায়। সবাইকে আগেই সিঁড়িঘরে নিয়ে এসেছে রানা। মেশিনগান হাতে ঘর থেকে সাবধানে উকি দিল ও। প্রথম কপ্টার থেকে নামলেন হালকা পাতলা মেজর চিফ কাপোলা। খোঁড়াতে খোঁড়াতে রানাকে পাশ কাটালেন প্রেসিডেন্ট রবিন্স। তিনি মরার ভয় পাচ্ছেন বলে মনে হলো না। এগিয়ে এসে চট করে তার হাতটা ধরলেন মেজর কাপোলা। মাথা সামান্য ঝুঁকিয়ে স্থানীয় ভাষায় কি যেন বললেন। রানাকে দেখালেন আয়ান রবিন্স। উনি না থাকলে এ সম্ভব হতো না। বেশ কয়েকবার আমাকে বাঁচিয়েছেন উনি।
রানার হাতটা ধরে ঝাঁকিয়ে দিল মেজর। ইংরেজিতে বলল, ধন্যবাদ মিস্টার রানা, সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। নিজের কাছে মুখ দেখাতে পারতাম না আমি আমাদের প্রেসিডেন্টের কিছু হলে। আবি ইউনিস এক হাতে পলাকে আর এক হাতে রানাকে জড়িয়ে ধরল। তোমরা না থাকলে আজ আমরা কেউ বাঁচতাম না। কি করে যে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি জানি না। মিস্টার রানা, পলা, তোমাদের দুজনকে আমি যখন খুশি আমাদের এখানে অতিথি হতে আমন্ত্রণ জানিয়ে রাখছি। যখন খুশি। এমন আমন্ত্রণ সাধারণত আমরা কাউকে জানাই না, কিন্তু তোমাদের আমরা এখন থেকে নিজেদের লোক বলেই মনে করব। ধন্যবাদ, বলল পলা, কিন্তু আমি কিছুই করিনি। আমাকে যেমন নাচিয়েছে তেমনি নেচেছি। যা করার করেছে দুঃসাহসী মাসুদ রানা। বিনয় করো না, বলল রানা। তোমার ক্রেডিট আমার চেয়ে এক বিন্দুও কম না। কেউ ভাবতেও পারেনি তোমার পক্ষে এত কিছু করা সম্ভব। রীতিমতো মুগ্ধ হয়ে গেছি আমি। রানার অকৃত্রিম প্রশংসা পেয়ে উজ্জ্বল হয়ে উঠল পলার মুখ। সত্যি আপনাদের দুজনের তুলনা নেই, বললেন আয়ান রবিন্স। আপনাদের মতো বন্ধু পেয়ে নিজেকে আমি ভাগ্যবান মনে করছি। হাতের ইশারা করলেন মেজর কাপোলা। আসুন স্যার, কপ্টারে উঠে পড়ুন সবাই। ঝড়ের বাকি ঝাপটা আসবার আগেই প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছে যাব আমরা। কর্নেল হুয়ান ম্যারনের কু ব্যর্থ হওয়ায় রেমন হার্নেন্দেজের পরিবারের সবাই আমেরিকানদের সঙ্গে চলে গেছে। প্যালেস এখন খালি। আবি ইউনিস আর তরুণ দুর্গের ফটক খুলে ড্রব্রিজ নামিয়ে দিয়েছে। লাফাতে লাফাতে নাচতে নাচতে ভিতরে ঢুকছে আবি ইউনিসের অনুগত আদিবাসীরা। তাদের একজনের কাছে রেডিও আছে, বাজছে ওটা। রেডিওতে ঘোষণা করা হচ্ছে কর্নেল হুয়ান ম্যারনের মৃত্যু সংবাদ। জনগণের বিরুদ্ধে তার কুটচাল ব্যর্থ হয়েছে। বারবার একই খবর দিচ্ছে সংবাদদাতা। তারপর শুরু হলো আবহাওয়া রিপোর্ট। দুঃখ প্রকাশ করে বলা হলো, আবহাওয়া স্যাটেলাইটগুলো ঝড়টাকে শনাক্ত করতে না পারায় আগে থেকে সবাইকে সতর্ক করে দেয়া সম্ভব হয়নি। তবে ঝড়ের বাকি ঝাপটা 1 ঘন্টার মধ্যেই আঘাত হানবে। আবি ইউনিসের দিকে তাকালো রানা। সে করদমন করছে প্রেসিডেন্ট রবিন্সের সঙ্গে। জানালো দুর্গ মেরামত করতে এখানেই রয়ে যাবে সে। ডক্টর রবিন্স কথা দিলেন এ ব্যাপারে তার পক্ষে সম্ভবপর সব ধরনের সাহায্য করবেন তিনি। আবি ইউনিসের কাছ থেকে বিদায় নিয়ে কপ্টারে উঠল রানা, পলা, তারা আর ডক্টর রবিন্স। সবার শেষে উঠলেন মেজর চিফস কাপোলা। খাতির করে ভিআইপি 4 জনকে বসানো হলো আরামদায়ক ছিটে। প্রেসিডেন্ট ও তারা ইর্তিদা সামনে, পলা ও রানা পিছনে। আয়ান রবিন্সের হাতটা ধরে রেখেছেন মেজর কাপোলা। ইংরেজিতেই বললেন, স্যার, আপনাকে ফিরে পেয়ে মনে হচ্ছে সব ফিরে পেলাম। কপ্টার উঠতে শুরু করেছে। সিটে হেলান দিল রানা। একবার ভাবল, আবি ইউনিসের ভুডু কি সত্যি বাস্তবে কাজ দেয়? ওই আমেরিকান মেজরটা মারা গেল কি মন্তপুত পুতুলের জন্যই? আর এই ঝড়? চিন্তাটা পরক্ষণে মাথা থেকে দূর করে দিল ও। কত কি রহস্য রয়েছে এই পৃথিবীতে, তার কতটুকুই বা জানে মানুষ। পাশে বসা পলার দিকে চাইল রানা। ওর কানে কানে পলা বলল, এবার বোধহয় চলে যাবে রানা। আরও 7 দিন থাকবো ভাবছি। তুমিও 7টা দিন ছুটি নাও না পলা? আমার ক্যাসিনো তো এখন ধ্বংস স্তূপ। যতদিন না সব ঠিক হচ্ছে ততদিন তো আমার ছুটি। সবাইকে আড়াল করে রানার হাতে হাত রাখলো পলা। জঙ্গলের উপর দিয়ে শহরের দিকে উড়ে চলেছে ওদের কপ্টার। ঝড় আসতে এখনো 1 ঘন্টা বাকি। ইউনিসের বক্তব্য অনুযায়ী তার আগেই ওরা পৌঁছে যাবে শহরে। সমাপ্ত।